নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 16ই ডিসেম্বর তারিখটা ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক এবং সামাজিক ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। 2024 সালের 16ই ডিসেম্বর প্রয়াত হলেন তবলা মায়েস্ট্রো জাকির হোসেন। সমাজ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সম্ভবত 2011 সালে সচিন এবং জাকির দুজনেই তবলার বোল তুলছেন। আপনাদের মনে আছে, ওস্তাদ জাকির হোসেন একটা বিজ্ঞাপন করতেন, সম্ভবত তাজমহল চায়ের। তাতে বিজ্ঞাপনের শেষে একজন তাকে বলছেন, বা ওস্তাদ বা। এই বা ওস্তাদ বা ওরফে জাকির হোসেন আমাদের ছেড়ে চিরকালের জন্য চলে গেছেন। তিনি যে শুধু তবলা মায়েস্ট্রো ছিলেন তা তো নয়, তিনি অভিনেতাও ছিলেন। আমার এক সিনেমার কথা মনে আছে, শশী কাপুর ছিলেন, জাকির হোসেন ছিলেন, হিট অ্যান্ড ডাস্ট, আইভরি মার্চেন্টের সিনেমা। আমরা দূরদর্শনে সেই সিনেমাটা আমরা দেখেছিলাম। অত্যন্ত দুঃখের দিন। শুধু ভারতের সঙ্গীত জগৎ বা তবলা জগতের নক্ষত্রপতন তো নয়, সমগ্র ভারতীয় উপমহাদেশের নক্ষত্রপতন। এবার আসি মূল বিষয়। 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা এবং নিয়াজির নেতৃত্বাধীন পাক বাহিনী, 93,000 ছিল তাদের সংখ্যা, জেনারেল অরোরার কাছে আত্মসমর্পণ করে। তারপর থেকে 16ই ডিসেম্বর ভারত এবং বাংলাদেশের বিজয় দিবস হিসাবে পালন করা হয়। পাকিস্তানের কাছে 16ই ডিসেম্বর একটা দুঃস্বপ্নের দিন। শুধু 71 সালে পাক বাহিনী ভারতীয় এবং মুক্তিযোদ্ধাদের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল, সেটা তো রয়েছেই। ঠিক 10 বছর আগে 2014 সালের 16ই ডিসেম্বর পেশোয়ারে পাক আর্মি স্কুল, সেখানে তেহরিকে তালিবান পাকিস্তান হামলা চালায়। 150 জন মারা যান। তার মধ্যে স্কুলের নিচু ক্লাসের বাচ্চারা ছিল, উঁচু ক্লাসের বাচ্চারা ছিল, শিক্ষক অশিক্ষক সবাই ছিল। আর্মি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিস্টেম, এটা পাক আর্মি পরিচালনা করে। সম্ভবত 230-32টা ব্রাঞ্চ আছে পাকিস্তান জুড়ে। বিশেষ করে মিলিটারি পার্সোনালদের সন্তান সন্ততিরা এখানে পড়াশোনা করেন। 2014 সালের 16ই ডিসেম্বর পাক বাহিনী যেদিন আত্মসমর্পণ করেছিল 71 সালে, তার 43 বছর পরে ওই একই রকম এক বিভীষিকার সম্মুখীন হতে হয়েছিল পাকিস্তানকে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। বাচ্চা বাচ্চা ছেলেদের নির্বিচারে গুলি চালিয়ে খুন করেছিল জঙ্গিরা। পাকিস্তানের এখনো টনক নড়েনি। তাদের নতুন মিত্র বাংলাদেশ 16ই ডিসেম্বরের দিনটাকে পালন করতে হয় বলে করছে, না করলেই ভালো হতো। কারণ তাদের নতুন প্রভু পাকিস্তান অসন্তুষ্ট হবে। অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা ইউনুসের ভাষণ শুনেছেন 16ই ডিসেম্বরের প্রাক্কালে। তিনি ভারতীয় সেনাবাহিনী, যৌথ বাহিনীর অবদানের কথা স্বীকার করেননি। 30 লক্ষ বাঙালি যে পাক সেনার হাতে খুন হয়েছিল তার কোনো উল্লেখ নেই। 3000-এরও বেশি ভারতীয় সেনা মুক্তিযুদ্ধে আত্মবলিদান দিয়েছিল, তার কোনো উল্লেখ নেই মোহাম্মদ ইউনুসের ভাষণে। থাকবে তো না, কারণ মোহাম্মদ ইউনুস নিজেই একজন রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রতিভূ। তাই মোহাম্মদ ইউনুস আর তার জঙ্গি সহযোগীরা 16ই ডিসেম্বরের দিনটাকে যে পালন করবে না, করলেও
চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো করে করবে, সেটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। বাংলাদেশ করলো না, মানে ওই নামকা ওয়াস্তে করলো। একটা ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, তালিবান নেতা আফগানিস্তানের আহমেদ ইয়াসির 71 সালে পাক সেনাবাহিনীর আত্মসমর্পণের যে ছবি, যেটা ভারতীয় সেনাবাহিনীর বিজয় গাথা রচনা করেছে, সেই ছবিটা পোস্ট করে আহমেদ ইয়াসির বলেছেন এক্সে, পাক ইন্টেরিয়র মিনিস্ট্রিকে অ্যাড্রেস করে, যে আফগানিস্তানের মাটিতে আর সেনা অভিযান করার দুঃসাহস দেখাবেন না। আফগানিস্তানের মাটি এমনই যেখানে বড় বড় শক্তি, বিশেষ করে পশ্চিমী শক্তি পরাস্ত হয়েছে। তাই পাকিস্তানের বাহিনী যদি আফগানিস্তানে অভিযান চালায়, তাহলে 71 সালে ভারতীয় সেনাবাহিনীর হাতে তাদের যে দশা হয়েছিল তারই পুনরাবৃত্তি হবে। ইউনূস সরকার 71 সালের 16ই ডিসেম্বরের দিনটাকে বিজয় দিবস হিসাবে অন্তর থেকে পালন করতে চাইছে না, কিন্তু বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের আবেগ এখনো রয়েছে, তাই বাধ্য হয়ে নম নম করে তারা দু একটা কার্যক্রম নিয়েছে। তারপরে সেনাবাহিনীর কুচকাওয়াজ হচ্ছে না, সভা সমিতি হচ্ছে না, এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বের যে কাহিনী কার্যত প্রবাদে পরিণত হয়েছে বাংলাদেশ এবং ভারতে, সে সম্পর্কে কোনো উল্লেখ পর্যন্ত নেই। কারণ একটাই, তাদের নতুন মিত্র পাকিস্তান অসন্তুষ্ট হবে। কিন্তু তালিবান পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে যে আফগানিস্তানের মাটিতে পাক সেনাবাহিনী যদি কোনো অভিযান চালাতে আসে, তাহলে তাদের পরিণতি 71 সালে ভারতীয় সেনাবাহিনীর কাছে যেভাবে তারা পর্যুদস্ত হয়েছিল তারই পুনরাবৃত্তি হবে। কি নির্মম পরিহাস! নির্লজ্জ সুদখোর ইউনূস আর তার জঙ্গি সহযোগীদের চক্ষু লজ্জাটুকু নেই। এরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এরা দেশ বিরোধী শক্তি, এরা মৌলবাদী জিহাদিদের হাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভাগ্য সমর্পণ করতে চায়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিবৃতি দিয়েছেন, সেখানে ইউনূস সরকারকে তুলোধনা করেছেন এবং বলেছেন যে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বাংলাদেশকে জিহাদিদের হাতে তুলে দিচ্ছে, এবং তার 15 বছরের শাসনকালে কিভাবে বাংলাদেশের উন্নয়ন হয়েছে তার একটা লম্বা ফিরিস্তি তিনি দিয়েছেন। এখন প্রশ্ন হলো, মুক্তিযুদ্ধের স্পিরিটকে অসম্মান করার স্পর্ধা ইউনূস দেখাচ্ছেন কিভাবে? তিনি কি একা একা সিদ্ধান্ত নিচ্ছেন বা তার উপদেষ্টারা একা একা সিদ্ধান্ত নিচ্ছেন? না, তাদের সিদ্ধান্তের পিছনে কাজ করছে হেফাজতে ইসলাম, জামাতে ইসলামী, হিজবুত তাহরির এবং আইএসআই। 70 সালে পাকিস্তানের যে নির্বাচন হয়েছিল, সাধারণ নির্বাচন, তাতে পূর্ব পাকিস্তানে অধুনা বাংলাদেশ, সেখানে 98% আসনে জয়লাভ করেছিল আওয়ামী লীগ, কিন্তু তারা ভোট পেয়েছিল 74%। তাহলে 26% ভোট আওয়ামী লীগ পায়নি 70-এর নির্বাচনে। এই 26%-এর মধ্যেই ছিল রাজাকার, আল শামস, আল বাদার প্রভৃতি শক্তি। তাদের নাতিপুতিরাই এখন ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, মাদ্রাসা শিক্ষিত, মস্তিষ্কে ঘৃণার চাষ, সংখ্যালঘুদের নিধন করা, মুক্তিযোদ্ধাদের কোতল করা, এটাই হচ্ছে তাদের লক্ষ্য। কিন্তু বাংলাদেশ তাদের মানচিত্র কিন্তু ধরে রাখতে পারবে না। একটু পূর্বে তাকাতে বলবো ইউনূস এবং তার জঙ্গি শাসকদের। মংডু পুরো দখল করে নিয়েছে আরাকান আর্মি, 270 কিলোমিটার।
অপ্রশস্ত নাফ নদীতে পরিবহন কার্যত বন্ধ, সেন্ট মার্টিনে রসদ পাঠাতে পারছে না বাংলাদেশ, নাফ নদীতে টহলদারি করছে আরাকান আর্মি, তাদের শক্তিও কম নয়, এবং মায়ানমার কার্যত দ্বিখণ্ডিত হওয়ার পথে। মায়ানমারের সামরিক জুন্টা মায়ানমারের অর্ধেকের বেশি জায়গায় তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে। আর আরাকান প্রদেশের রোহিঙ্গারা জুন্টার সাথে হাত মিলিয়ে আরাকান আর্মির বিরুদ্ধচারণ করেছিল, তাই আরাকান আর্মি রোহিঙ্গাদের ছেড়ে কথা বলবে না। 2017 সালে অফিসিয়াল ফিগার 7.5 লক্ষ রোহিঙ্গা আরাকান থেকে পালিয়ে চট্টগ্রাম কক্সবাজার এসেছিলেন। এটা অফিসিয়াল ফিগার, আনঅফিসিয়াল ফিগারটা আরো বেশি। এখনো শোনা যাচ্ছে 4.5 লক্ষেরও বেশি রোহিঙ্গাকে আরাকান আর্মি আরাকান থেকে বিতাড়িত করার উদ্যোগ নিয়েছে। তাহলে ইউনূস এবং তার জঙ্গি সহযোগীরা 4 দিনের মধ্যে কলকাতা দখল করবেন, ভারতের চিকেন নেককে আক্রমণ করবেন, উত্তর পূর্বকে বিচ্ছিন্ন করবেন, বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম সব দখল করবেন। এই খোকা জেহাদিদের যেসব হুঙ্কার, এগুলো কিন্তু শূন্য কুম্ভের ঝংকার। এমটি ভেসেল সাউন্ডস মাচ। বাংলাদেশের পূর্ব প্রান্তেই দখল হয়ে যাবে আরাকান আর্মির হাতে, এবং তারা যে কোনো মুহূর্তে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে ঢুকবে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান চালাতে। এখন ইউনূস প্রশাসন বাধ্য হচ্ছে আরাকান আর্মির সঙ্গে কথা বলতে। ইস্ট তিমোরের সর্বাধিনায়ক বাংলাদেশ সফরে এসেছিলেন। ইন্দোনেশিয়া ভেঙে ইস্ট তিমোর তৈরি হয়েছিল, খ্রিস্টান অধ্যুষিত ইস্ট তিমোর। ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী, মালয়েশিয়া ইস্ট তিমোরে অভিযান চালায়, বহু মানুষ মারা যান। তারপর এই শতাব্দীর গোড়ায় ইস্ট তিমোর স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। 98% বেশি সেখানে হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বী। তাহলে ইন্দোনেশিয়া ভেঙে যদি ইস্ট তিমোর হতে পারে, তাহলে অদূর ভবিষ্যতে চট্টগ্রাম ভেঙে চট্টগ্রাম হিল ডিস্ট্রিক্ট ভেঙে বাংলাদেশ থেকে আলাদা হয়ে অন্য কোনো রাষ্ট্র কেন হবে না? হতেই পারে। সেখানকার মানুষ যদি বাংলাদেশের জঙ্গি জেহাদিদের অত্যাচারে বিপন্ন হন, তাহলে তারা প্রতিবাদ করতে পারেন, সংহত হতে পারেন, বাংলাদেশে থাকবো না বলতে পারেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বৌদ্ধ, হিন্দু এবং অল্প সংখ্যক খ্রিস্টান এবং ওখানকার ভূমিপুত্রদের নিয়ে আলাদা রাষ্ট্র গঠন হতেই পারে। ইতিহাসে এরকম নিদর্শন নেই তা তো নয়। এই শতাব্দীর গোড়াই তো ইস্ট তিমোর তৈরি হয়েছে। তাহলে আগামী দিনে চট্টগ্রাম ভেঙে সংলগ্ন অঞ্চল নিয়ে কেন একটা অন্য ছোট রাষ্ট্র তৈরি হবে না? যেভাবে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার বাড়ছে, তারা আক্রান্ত হচ্ছেন, ইসকনকে জঙ্গি সংগঠনের তকমা দেয়া হচ্ছে, মাতৃশক্তির সম্ভ্রমহানি হচ্ছে, জিনিসপত্র লুট হচ্ছে, চট্টগ্রামে হাজারি গলির ঘটনা আমাদের স্মৃতিতে এখনো জ্বলজ্বল করছে। এই ক্ষত শুকোবার নয়। আর ইউনূসের জঙ্গি প্রশাসন সবসময় স্টেট অফ ডিনায়াল। চাপে পড়ে লোক দেখানো কিছু পদক্ষেপ নিয়েছে, সেগুলো সবই লোক দেখানো। বিনা বিচারে মিথ্যা মামলায় চিন্ময় প্রভুকে জেলবন্দি করে রাখা হয়েছে। তাকে কোনো আইনজীবীর সহায়তা পর্যন্ত দেওয়া হচ্ছে না। ধরুন, আমাদের মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত ছিলেন আজমাল কাসাফ। 5 বছরেরও বেশি তার ট্রায়াল হয়েছে, তার পক্ষে আইনজীবী ছিল, তারপরে তার ফাঁসি হয়েছে। ভারতবর্ষের বিচার প্রক্রিয়ায় যে অভিযুক্ত তাকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়।
কিন্তু জঙ্গি ইউনূসের বাংলাদেশে চিন্ময় প্রভু এখনো পর্যন্ত কোনো আইনজীবীর সহায়তা পাচ্ছেন না। যারা তার হয়ে সওয়াল করবেন তারা আক্রান্ত হচ্ছেন। রাধারমন দাস মৃত্যুর সঙ্গে যুঝছিলেন, অন্য আইনজীবীদের খুনের মামলা, বিস্ফোরক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। প্রবীণ আইনজীবী রবীন্দ্রবাবু সুপ্রিম কোর্টের লয়ার, ঢাকা থেকে চট্টগ্রামে গিয়েছিলেন, কিন্তু শুনানি হলো না। ওকালতনামা দাখিল করেছিলেন, তারপরে নিম্ন আদালতের বিচারক বললেন যে স্থানীয় আইনজীবী কোথায়। 2রা জানুয়ারি শুনানির সম্ভাবনা, আমার মনে হয় সেদিনও শুনানি হবে না। যদি বিচারক তার জামিন মঞ্জুর করেনও, দেখবেন চট্টগ্রাম আদালতে হেফাজত জামাতের আইনজীবীরা এমন তাণ্ডব করবে যে বিচারক রায় দেওয়ার আগে দুবার ভাববেন। সুপ্রিম কোর্টের বিচারপতিকে ডিম ছুঁড়ে মেরেছে বাংলাদেশের এক আইনজীবী, তিনি নাকি বিএনপি সমর্থক, রায় পছন্দ হয়নি বলে। এটাই বাংলাদেশের বাস্তব। খুব লম্ফজম্প করছে জঙ্গি জেহাদিরা, খোকা জেহাদি, সার্জিস, হাসনাত, মাহফুজ, আসিফ নজরুল, ভারতীয় আধিপত্যবাদ, ভারতকে নাকি দেখে নেবেন, নিজের দেশ এক থাকবে তো। আরাকান আর্মি ঢুকলো বলে আপনাদের সীমানায়, পারবেন আরাকান আর্মিকে সামলাতে? আরাকান আর্মির স্ট্রেংথ কিন্তু খুব কম নয়। মায়ানমারের জনসংখ্যা বাংলাদেশের 1/3, কিন্তু মায়ানমারের সামরিক শক্তি আর বাংলাদেশের সামরিক শক্তি তুল্যমূল্য, 19-20। আর আরাকান আর্মির হাতে বিমান বহরও আছে, অত্যাধুনিক অস্ত্রও আছে, এবং মায়ানমারের অর্ধেকের বেশি এখন তাদের দখলে। তারাই আগামী দিনে মায়ানমারের শাসন ক্ষমতা দখল করবে। অতএব জঙ্গি ইউনূস এবং তার সহযোগীরা কান খুলে শুনে নিন, নিজের দেশের মানচিত্র এক রাখতে পারবেন তো? ভারতের দিকে চোখ তুলে তাকালে তো আমরা চোখ উপড়ে নেব। ভারতের বিরুদ্ধে কোনো চক্রান্ত হলে আপনাদের ঘরে ঢুকে আমাদের সেনাবাহিনী জঙ্গি জিহাদিদের নিকেশ করবে, পরিকাঠামো ধ্বংস করবে। এটা নিয়ে নিশ্চিন্তে থাকুন। ভারতের কথা পরে ভাববেন। ভারত কোথায় আর আপনারা কোথায়? 100 বছর লাগবে ভারতকে ছুঁতে। আমরা কিছুদিন বাদে মঙ্গলে মানুষ পাঠাবো। আমাদের প্রগতি, উন্নতি, একটা পুচকে ভিখিরি দেশ আমাদের সঙ্গে তুলনা করছে। বাংলাদেশের যে জনসংখ্যা, তার 3 গুণের কাছাকাছি আমাদের গ্রেট ইন্ডিয়ান মিডল ক্লাস। 45-46 কোটিরও বেশি, 50 কোটির কাছাকাছি। 3 গুণ বললাম, 3 গুণই হবে। সেই বাংলাদেশ আমাকে চোখ রাঙাচ্ছে আমাদেরকে। যে প্রাক্তন সেনাকর্তারা লোকের সহায়তা ছাড়া হাঁটতে পারেন না, তারা 4 দিনের মধ্যে কলকাতা দখল করবেন, হুমকি দিচ্ছেন। আর জঙ্গি জেহাদিদের সমর্থন পুষ্ট দুর্নীতিগ্রস্ত ইউনূস সরকার বিজয় দিবস, বিজয়ের মাসকে মান্যতাই দিতে চাইছে না। মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করলে জঙ্গি জেহাদিরা অসন্তুষ্ট হবে, কারণ এরা তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। এরা তো রাজাকার, আল শামস, আল বদরের নাতিপুতি। এরাই তো বুদ্ধিজীবীদের চিহ্নিত করেছিল, যাদের পাক বাহিনী নির্বিচারের যন্ত্রণা দিয়ে কোতল করেছিল। এতটাই বাংলাদেশের ইতিহাসের প্রতি ইউনূসের অবজ্ঞা, সেজন্য শহীদ বুদ্ধিজীবীদের স্মারকে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি জুতো পরে চলে গেলেন। কোনো স্বাভাবিক, সুস্থ, বুদ্ধিসম্পন্ন লোক কোনো শহীদ বেদিতে জুতো পরে ওঠেন? ইচ্ছা করে করেছেন ইউনূস, ইচ্ছে করে। তিনি এটা জানেন না, আমি মানতে রাজি নন। তিনি নিজে জঙ্গি জেহাদিদের ধর্মপিতা।
এখন বলছেন সার্ক পুনর্গঠন হবে, এটা আমরা না চাইলে সার্ক হবে না। আমাদের বিমস্টেক আছে, কলম্বো প্ল্যান আছে। আর পাকিস্তান যতক্ষণ পর্যন্ত শুধরবে, কোর্স কারেকশন করবে, কাশ্মীরে ছায়াযুদ্ধ চালানো যতক্ষণ পর্যন্ত না বন্ধ করবে, ততক্ষণ পর্যন্ত কোনো ডায়ালগ হবার সম্ভাবনা নেই। একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। তাই ইউনূস সার্কের পুনর্গঠন, অভিন্ন মুদ্রা এসব বলে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। শুনুন, বাংলাদেশের কিছু লোক বলছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে ঘটনা ঘটছে সে আসলে কিছুই হয়নি, ভারতীয় মিডিয়ার অতিরঞ্জন আর ধর্মীয় পরিচিতির কারণে নয়, এরা আওয়ামী লীগের সমর্থক বলে কিছু হয়েছে। প্রথম কথা হচ্ছে এই ন্যারেটিভটাই তো মারাত্মক। এইসব বলে তো জঙ্গিদের উৎসাহিত করা হয়। সংবিধানের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে লোকসভায় নরেন্দ্র মোদী কি বলেছেন? স্বয়ং গান্ধীজি বলেছিলেন যে ভারতীয় উপমহাদেশের অন্য দেশে যদি ধর্মীয় সংখ্যালঘুরা বিপন্ন হয়, ভারতের দায়িত্ব তাদের পাশে থাকা। প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় সংসদে জানিয়ে দিয়েছেন এটা আমাদের ঘোষিত অবস্থান। ভারতবর্ষে হিন্দু ধর্মাবলম্বীদের ৯৫% বাস। তাই ভারতীয় উপমহাদেশে বা বিশ্বের কোথাও হিন্দু ধর্মাবলম্বীরা নিপীড়িত হলে, আক্রান্ত হলে ভারত সরব হবে, কূটনৈতিক পথে সংশ্লিষ্ট দেশের সরকারের উপর চাপ তৈরি করবে যাতে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষাকে নিশ্চিত করা যায়। এটা নিয়ে জঙ্গি ইউনূসের সহযোগীদের মনে কোনো রকম যেন দ্বিধা না থাকে। আমরা করব, 1000 বার করব। যদি অত্যাচার বন্ধ না হয় এই চেতাবনীর পরে, তাহলে ভারত কি চুপ করে বসে থাকবে? আমরা সম্প্রসারণবাদী রাষ্ট্র নই, আমরা বলি, বারবার করে বলি। কিন্তু পরিস্থিতি যদি হাতের বাইরে চলে যায় এবং ভারতের মানুষদের মধ্যে কেন্দ্রীয় সরকারের উপর প্রচন্ড চাপ তৈরি হয় কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার, কথা দিচ্ছি কেন্দ্রীয় সরকার চুপ করে বসে থাকবে না। অতএব সাবধান হয়ে যান ইউনূস, বেশি বাড়াবাড়ি করবেন না। আপনি নিজে একজন করাপ্ট পারসন। নোবেল পুরস্কার পাওয়ার পর নরওয়ে টেলিভিশন একটা ডকুমেন্টারি দেখিয়েছিল, তাতে বলা হয়েছিল নরওয়ের সরকারি তহবিলের অর্থ এই সুদখোর ইউনূস তছরূপ করেছেন। প্রায় ৬০০ কোটি টাকা বাংলাদেশের আয়কর বিভাগ ইউনূসের কাছ থেকে পায়। এই অন্তর্বর্তী সরকার কি করেছে জানেন? এই করটা মুকুব করে দিয়েছে। আর গ্রামীণ ব্যাংকে ২০২৯ সাল পর্যন্ত কোনো কর দিতে হবে না। অর্থাৎ নিজের স্বার্থটাকে সুরক্ষিত রাখলেন, নিজের পরিবারের স্বার্থকে সুরক্ষিত রাখলেন, নিজের প্রতিষ্ঠানের স্বার্থকে সুরক্ষিত রাখলেন। আর বাংলাদেশের সাধারণ মানুষের কি অবস্থা? নতুন আলুর কেজি ৯০ টাকা, পুরনো আলু ১১০ টাকা, ১ ডজন ডিম ১৭০ টাকা, শাকসবজির দাম আকাশছোঁয়া, মাছ কিনতে না পেরে মাছের কাঁটা কিনছেন বাংলাদেশের মানুষ। লজ্জা করে না সুদখোর ইউনূস? খালি বড় বড় কথা, খালি হুমকি, মিথ্যাচার। সমুচিত জবাব পাবেন। আগে দেবে তো বাংলাদেশের মানুষ, ঘাড় ধাক্কা দিয়ে বার করবে আপনাকে আপনার জঙ্গি সহযোগীদের। বাংলাদেশের মানুষের সিংহভাগ আপনাদের সঙ্গে নেই, আপনাদের সমর্থন করছে না। কিছু জঙ্গি জিহাদি, তাদের হাতে বিপুল পরিমাণ অস্ত্র থাকায় সাধারণ মানুষ একটু গুটিয়ে আছেন, কিন্তু তাদের ভয় ভাঙছে। যেভাবে বাংলাদেশের অস্তিত্বকে, বাঙালি জাতীয়তাবাদকে, বাংলাদেশের জাতীয়তাবাদকে, মুক্তিযুদ্ধকে আপনারা অপমান করছেন, তার প্রতিশোধ বাংলাদেশের মানুষ নেবেন এবং আপনাদের ক্ষমতা থেকে ঘাড় ধাক্কা দিয়ে সরাবেন। কিন্তু তার আগে সুদখোর ইউনূস মনে রাখুন, বাংলাদেশের মানচিত্র অটুট রাখতে পারবেন তো? আগে নিজের ঘর সামলান, তারপরে ভারতকে ওইসব ফাঁপা হুমকি দেবেন। আর বেশি
চোখ রাঙালে চোখ উপড়ে নেওয়ার ক্ষমতা আমাদের আছে।